হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস অফ থার্মোডায়নামিক্স। আমরা আগের ক্লাসে থার্মোডায়নামিক্স স্টার্ট করেছিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জিনিসগুলো করেছো যা আমি করেছিলাম। ফার্স্ট ল নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা ওয়ার্ক রিলেটেড কনসেপ্ট পেয়েছিলাম, হিট রিলেটেড কনসেপ্ট পেয়েছিলাম, তার সাথে সাথে ইন্টারনাল এনার্জি রিলেটেড কনসেপ্ট পেয়েছিলাম। ওয়ার্কটাকে আমরা ডিটেলসে আগের ক্লাসে পড়িনি। আজকের ক্লাসে আমাদের টার্গেট থাকবে ওয়ার্ক নিয়ে ডিটেলসে পড়া। তাহলে আজকে পুরোপুরি ক্লাসটা ওয়ার্ক রিলেটেড হবে। ওকে, চলো স্টার্ট করা যাক। ওয়ার্ক বলতে কি বোঝায়? ওয়ার্ক বলতে আমরা আগের ক্লাসে কি লিখেছিলাম? ডেফিনেশনটা লিখেছিলাম। ডেফিনেশনটা কি ছিল? ডেফিনেশন ছিল ওয়ার্ক ইজ ডিফাইন্ড ইন থার্মোডায়নামিক্স অ্যাজ অ্যান এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস ডিউ টু প্রেশার ডিফারেন্স। প্রেশার ডিফারেন্সের জন্য সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝে যে এনার্জি ট্রান্সফারটা হয় তাকে আমরা বলি ওয়ার্ক। এটা ছিল ডেফিনেশন। এবার বোঝো যে কনসেপ্টটা ভালো করে বোঝো যে ওয়ার্কের কনসেপ্ট কি। ইনিশিয়ালি ধরো আমার কাছে এরকম একটা সিস্টেম আছে, একটা কন্টেনার রয়েছে, সেখানে একটা ওয়েটলেস ফ্রিকশনলেস পিস্টন দেওয়া রয়েছে, আর আমি একটা গ্যাস নিয়েছি যেটা কিনা একটা আইডিয়াল গ্যাস। ওকে, যেটা কিনা একটা আইডিয়াল গ্যাস। তাহলে এখানে ইনিশিয়াল স্টেজে দেখো যে পিস্টনটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পিস্টনটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে যখন পিস্টনটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এই পিস্টনটার ওপরে আমি ধরো একটা মাস দিচ্ছি, ধরো এম ওয়ান আমি মাস এখানে দিয়েছি। এম ওয়ান যদি মাস এখানে আমি দিই এই পিস্টনটার ওপর, তাহলে পিস্টনটা গ্যাসের ওপর একটা প্রেশার তৈরি করবে। সেটাকে আমরা বলবো এক্সটার্নাল প্রেশার। এক্সটার্নাল প্রেশার পি ইএক্সটি, এক্সটার্নাল প্রেশার। এক্সটার্নাল প্রেশার, প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। স্টেপ বাই স্টেপ বোঝো। প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সকে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? ফোর্স নর্মালি হচ্ছে এমজি, এম ইন্টু জি। এখানে এম ওয়ান মাস দেওয়া হচ্ছে, তাহলে আমি লিখছি এম ওয়ান ইন্টু জি বাই এ। ঠিক? তাহলে এই গ্যাসটার ওপর যখন আমি পিস্টনের ওপর যদি আমি এম ওয়ান একটা মাস পুট করি, তাহলে সেখানে একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেটার ভ্যালু কি? যেটাকে আমরা বলছি পি এক্সটার্নাল, যেটা গ্যাসটাকে, এই পিস্টনটাকে নিচের দিকে নামার জন্য বলছে। উল্টো দিকে এই গ্যাসের মধ্যে, এই গ্যাসের এখানে যে কন্টেনারের মধ্যে যে আইডিয়াল গ্যাস রয়েছে, যে আইডিয়াল গ্যাস রয়েছে, আইডিয়াল গ্যাসের একটা নিজস্ব প্রেশার রয়েছে, যেটাকে আমরা বলবো পি ইন্টারনাল। যেটাকে আমরা বলবো পি ইন্টারনাল, যেটা গ্যাসের নিজস্ব প্রেশার। লাইক যদি এটা আইডিয়াল গ্যাস হয়, তাহলে প্রেশার কি হবে? এনআরটি বাই ভি, ভি এর সমান হবে। সেটাকে আমরা বলছি ইন্টারনাল প্রেশার। তাহলে এখানে দু ধরনের প্রেশার। একটা হচ্ছে গ্যাসের নিজস্ব প্রেশার, সেটা গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করছে। যদি আইডিয়াল হয় তাহলে আইডিয়াল গ্যাস প্রেশার হবে। যদি ভ্যান ডয়েল গ্যাস হয় তাহলে ভ্যান ডয়েল ইকুয়েশন অফ স্টেট থেকে প্রেশারের যে এক্সপ্রেশন আসে সেটা ধরে চলবে। তাহলে গ্যাসের একটা নিজস্ব প্রেশার। এছাড়া আরেক ধরনের প্রেশার এখানে কি আমরা দেখছি, যে বাইরে থেকে আমরা পিস্টনটার ওপর যদি কোনো মাস অ্যাপ্লাই করি, তাহলে সেখানে একটা প্রেশার জেনারেট করছে, সেটা এম ওয়ান ইন্টু জি বাই এ। সেটাকে আমরা বলছি এক্সটার্নাল প্রেশার। তাহলে ইন্টারনাল প্রেশার কি চাইছে? পিস্টনটাকে ওপরের দিকে ঠেলতে। ইন্টারনাল প্রেশার কি চাইছে? পিস্টনটাকে ওপরের দিকে ঠেলতে। আর এক্সটার্নাল প্রেশার কি করছে? চেষ্টা করছে পিস্টনটাকে নিচের দিকে ঠেলতে। যখন যখন পি এক্সটার্নাল, যখন পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল হবে, যখন পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল হচ্ছে, দেখো ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশার যদি সমান হয়ে যায়, তাহলে পিস্টনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। পিস্টনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তার মানে যখন কোনো প্রেশার ডিফারেন্স নেই, তখন কোনো এনার্জি ট্রান্সফার হচ্ছে না, তখন কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। ডাব্লিউ ইকুয়ালস টু জিরো। পিস্টনটা ওপরেও যাচ্ছে না, পিস্টনটা নিচেও আসছে না, তাই তো? তাহলে পিস্টনটা ওপরে যদি না যায়, নিচেও যদি না যায়, তাহলে সেখানে কোনো ওয়ার্কের ভ্যালু নেই। এইবার ভাবো, যদি আমি এই মাস থেকে কিছুটা মাস উইথড্র করে নিই, এখান থেকে কিছুটা মাস আমি উইথড্র করে নিই, ধরো এই মাসটা আমি চেঞ্জ করে এম টু করলাম, এম টু করলাম, এবং আমি বললাম এম ওয়ান গ্রেটার দেন ছিল এম টুর থেকে, অর্থাৎ এম টু নতুন মাস, এখান থেকে কিছুটা মাস আমি উইথড্র করে নিয়েছি। যেই আমি মাসটা উইথড্র করে নেব, তখন কি হবে?
মাসের সাথে ডাইরেক্টলি এক্সটার্নাল প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল। মাস যদি কমে যায় তাহলে এক্সটার্নাল প্রেশারও কি হবে? কমে যাবে। এক্সটার্নাল প্রেশার যদি কমে যায় তাহলে এই মুহূর্তে এক্সটার্নাল প্রেশার ইজ লেস দেন পি ইন্টারনাল হচ্ছে। যখনই এটা হবে তখন কি হবে? ইন্টারনাল প্রেশার বেশি, সে প্রিডমিনেটিং স্টেজে চলে যাবে। সে কি করবে? তার উদ্দেশ্য কি? পিস্টনটাকে ঠেলে ওপর দিকে তোলার। তার উদ্দেশ্য কি? পিস্টনটাকে ঠেলে ওপর দিকে তোলার। ফলে সেই যখন ইন্টারনাল প্রেশার যখন বেড়ে যাচ্ছে, সে করবে কি? পিস্টনটাকে ওপর দিকে আস্তে আস্তে ঠেলতে থাকবে, ঠেলতে থাকবে, ঠেলতে থাকবে। তার মানে কি? গ্যাস নিজে কাজ করছে, পিস্টনটাকে ওপরে ঠেলছে। আমরা বলবো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওকে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে পিস্টনটাকে ওপর দিকে আস্তে আস্তে ঠেলতে থাকবে, ঠেলতে থাকবে, ঠেলতে থাকবে, ততক্ষণ অবধি ঠেলবে যতক্ষণ না সেকেন্ড টাইম এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার আবার ইকুয়াল হয়ে যায়। ততক্ষণ এটা ওপর দিকে এটাকে ঠেলতে থাকবে যতক্ষণ না এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার ইকুয়াল হয়ে যায়। তাহলে আমি M2 মাসটাকে ধরো, আমি ফাইনাল স্টেট এটা ধরছি। ইনিশিয়ালি এরকম ছিল, আস্তে আস্তে গ্যাসটা ওপর দিকে পিস্টনটাকে ঠেলে তুলেছে, তুলে এই জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে গেছে, এই জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে গেছে। আবার এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার সমান হয়ে গেছে M2 মাসের রেসপেক্ট। ক্লিয়ার? এইটুখানি অবধি সবাই বুঝতে পারছো? এইটুখানি অবধি সবাই বুঝতে পারছো? ওকে। তাহলে এই ডিউরিং দিস প্রসেস কতটা ওয়ার্ক ডান হলো? গ্যাস তো কাজ করলো, কতটা ওয়ার্ক ডান হলো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওয়ার্ক এখানে সেই ফিজিক্সের মতোই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট থেকেই আসবে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে গ্যাস কতটা কাজ করলো। গ্যাস যদি এখান থেকে আমি ফাইনাল স্টেজ যদি এখান থেকে এইটা ধরি, এখান থেকে এটা এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা যদি আমি ফাইনাল স্টেট ধরি, তাহলে ইনিশিয়ালি পিস্টনটা এইরকম লেভেলে ছিল, পিস্টনটা এরকম লেভেলে ছিল। এখন ধরো সে, আমি ধরছি সে এইচ হাইট উঠেছে, এইচ হাইট উঠেছে। আর যে কন্টেনারটা নিয়েছি তার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা আমি ধরছি এ। তার যে ক্রস, আমি আগেই ধরে রেখেছিলাম ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে এ। তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি হলো? এখানে গ্যাস নিজে কাজ করলো। দেখো, গ্যাস যদি নিজে কাজ করে পিস্টনটাকে ওপর দিকে তোলে তাহলে তার ভলিউমকে সে বাড়ালো, তার মানে এক্সপানশন হলো। এক্সপানশন মানে কি? তাহলে বোঝা যাচ্ছে এক্সপানশন মিনস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ওকে, এর কি সাইন সাইন আছে সেটা তো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, আমি আবার বলে দেবো। আগে দেখে নিই যে ওয়ার্কের এক্সপ্রেশন কি আসছে। তাহলে ওয়ার্ক ইকুয়ালস টু কি লিখতে পারি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা জানি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বা ডাব্লু ইকুয়ালস টু এফ, ফোর্স এফ। আর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে? এইচ হাইট অব্দি উঠেছে, এইচ হাইট অব্দি উঠেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ। এইবার আমি এখানে কি করছি? এই ইকুয়েশনটাকে এরিয়া দিয়ে ডিভাইড করছি, এরিয়া দিয়ে গুণ করছি, করতে পারি। এরিয়া দিয়ে ডিভাইড করছি, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, করতে পারি। তাহলে দেখো, ফোর্স পার ইউনিট এরিয়া, এটা কি? ফোর্স পার ইউনিট এরিয়া আসলে এক্সটার্নাল প্রেশার। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া ডাব্লিউ ইকুয়ালস টু, এই জায়গায় আমি লিখতে পারি এক্সটার্নাল প্রেশার ইন্টু এইচ ইন্টু এ। এটা কি? এটা হচ্ছে এতটা হাইট উঠেছে আর ক্রস সেকশনাল এরিয়া এ ছিল, তাহলে এটা হচ্ছে আমার ভলিউম চেঞ্জ। এটা আমাকে এই ভলিউমটাকে রিপ্রেজেন্ট করছে। এই ভলিউমটা এরিয়া ইন্টু হাইট, সেটা কি? ভলিউম। তাহলে এই ভলিউমটাকে আমাদের এখানে রিপ্রেজেন্ট করছে। ভলিউমটা কত? ভলিউমটা আসলে যে এইচ হাইট ওঠা অবধি টোটাল ভলিউম যদি আমি V2 ধরি, আর ইনিশিয়ালি যদি আমার V1 ভলিউম থেকে থাকে, বা ফাইনাল ভলিউম VF, ইনিশিয়াল ভলিউম VI হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে এইচ ইন্টু এ আসলে VF মাইনাস VI বা V2 মাইনাস V1। তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা লিখতে পারো। তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কি? W ইকুয়ালস টু P এক্সটার্নাল ইন্টু V2 মাইনাস V1 or VF মাইনাস VI। ঠিক আছে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা। থার্মোডাইনামিক্স আমরা W ইকুয়ালস টু P এক্সটার্নাল ইন্টু ডেল V
বা ভিএফ মাইনাস ভিআই কনসিডার করে চলবো। এইবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন কি? দেখো নরমালি যদি আমি ভাবো যে যখন এক্সপানশন হচ্ছে, যখন এক্সপানশন হচ্ছে, যখন এক্সপানশন হচ্ছে, ফর এক্সপানশন, ফর এক্সপানশন, তার মানে কি? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাই তো? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ওয়ার্ক ডান যদি বাই দ্য গ্যাস হয়, সেখানে এক্সপানশনের সময় ভলিউম বাড়ছে, তাহলে ফাইনাল ভলিউম যেটা সেটা বেশি, ইনিশিয়াল ভলিউম সেটা কম। তাহলে ফাইনাল ভলিউম বেশি, ইনিশিয়াল ভলিউম কম, তাহলে এটা পজিটিভ। তাহলে ওয়ার্ক পজিটিভ আসা উচিত। কিন্তু আইইউপিএসি আমাদের কি বলেছে? আইইউপিএসি আমাদের বলেছে যখন কোনো সিস্টেমে কোনো প্রসেসের জন্য এনার্জি সিস্টেমের ডিক্রিজ করে, তখন নেগেটিভ সাইন নিতে হবে। আমি আগের ক্লাসে বলেছিলাম বারবার ধরে, যদি কোনো সিস্টেমে কোনো প্রসেস চলাকালীন তার এনার্জি কমে, তাহলে সেখানে নেগেটিভ কনসিডার করতে হবে। আর যদি এনার্জি বাড়ে, তাহলে সেখানে পজিটিভ সাইন কনসিডার করতে হবে। হিটের ক্ষেত্রে আমরা তাই করেছিলাম, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, কি ছিল? এনার্জি বাড়ছে, তার মানে পজিটিভ। হিট রিলিজড বাই দ্য সিস্টেম, সিস্টেম হিট যদি ছেড়ে দেয় তাহলে তার এনার্জি কমছে, নেগেটিভ। ঠিক একই রকমভাবে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান যদি বাই দ্য গ্যাস হয়, অ্যাকর্ডিং টু আইপিএসি কি হওয়া উচিত? যদি গ্যাস নিজে কাজ করে, পিস্টনটাকে ঠেলে ওপর দিকে তোলে, তাহলে গ্যাস নিজে কাজ করছে, নিজে যদি কাজ করে তার এনার্জি ডিক্রিজ করবে, এনার্জি যদি কমে তাহলে সেটা নেগেটিভ ওয়ার্ক হবে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বা এক্সপানশন বা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, সেটা নেগেটিভ হওয়া উচিত, কিন্তু আমাদের ফর্মুলা বলছে সেটা পজিটিভ আসছে। ফর্মুলা বলছে সেটা পজিটিভ আসছে, তাহলে এটা নেগেটিভ হওয়া উচিত। এটা নেগেটিভ হওয়া উচিত। আর যদি কম্প্রেশন হয়, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বা অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, এটা কি হওয়া উচিত? সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, সিস্টেমের ওপর এনার্জি দেওয়া হচ্ছে, তাহলে সিস্টেমের এনার্জি বাড়বে। সিস্টেমের এনার্জি বাড়লে তাহলে সেটা আইইউপিএসি অনুযায়ী পজিটিভ হওয়া উচিত। কিন্তু আমার ফর্মুলা কি বলছে? দেখো আমার ফর্মুলা আগেরবার উল্টো বলছিল। আমাদের ফর্মুলা বলছিল এক্সপানশনের সময় ফাইনাল ভলিউম বেশি, ইনিশিয়াল ভলিউম কম। তাহলে ফাইনাল ভলিউম বেশি যদি হয়, এটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে ওয়ার্ক পজিটিভ আসছিল, কিন্তু আইইউপিএসি বলছে নেগেটিভ আসা উচিত। উল্টো দিকে কম্প্রেশনের সময় দেখো কম্প্রেশন মানে কি? কম্প্রেশন মানে হচ্ছে তুমি এই সিচুয়েশনটাকে এই দিক থেকে এদিকে ভাবো, এটা তোমার ইনিশিয়াল স্টেট, আর এটা তোমার ইনিশিয়াল স্টেট, এটা তোমার ফাইনাল স্টেট। তাহলে ফাইনাল ভলিউম যেটা সেটা কম, ইনিশিয়াল ভলিউম বেশি, কম্প্রেশনের জন্য ইনিশিয়াল ভলিউমটা বেশি হয়, ফাইনাল ভলিউমটা কম হয়। তাহলে এই যে এখানে এটা, এটা হচ্ছে এক্সপানশন, আর এটা হচ্ছে কম্প্রেশন। ওকে, তাহলে কম্প্রেশনের জন্য ফাইনাল ভলিউমটা কম, তাহলে ফাইনাল ভলিউম যদি কম হয়, ভেবে দেখো ভিএফটা কম, ভিআইটা বেশি, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা যদি নেগেটিভ হয়, আমাদের ফর্মুলা ওয়ার্ক নেগেটিভ আসছে, কিন্তু আইইউপিএসি আমাদের কি বলছে? পজিটিভ হওয়া উচিত। সেই কারণে আইইউপিএসি এই ফর্মটাকে মেনটেন করার জন্য আমরা এই ফর্মুলার আগে একটা নেগেটিভ সাইন ইউজ করি। তাহলে দেখো এবার সমস্ত জিনিস ঠিক হয়ে যাবে। যে এক্সপানশনের সময় ভলিউম বাড়ছে, ফাইনাল ভলিউম বেশি, ইনিশিয়াল ভলিউম কম, এটা পজিটিভ কোয়ান্টিটি, আগে নেগেটিভ আছে, ওয়ার্ক নেগেটিভ। এক্সপানশনের সময় নেগেটিভ আইইউপিএসি অনুযায়ী। আর কম্প্রেশনের সময় ফাইনাল ভলিউম কম, ইনিশিয়াল ভলিউম বেশি, তাহলে এটা নেগেটিভ, আগে নেগেটিভ আছে, ওয়ার্কটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষেত্রে ফর্মুলা হবে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভলিউম চেঞ্জ। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কের ফর্মুলা, যেটা নিয়ে আমাদের চলতে হবে। আজকে অনেক নিউমেরিক্যাল করব আমরা, কিন্তু এটা আমাদের মনে রাখার জিনিস। ঠিক আছে, করে নাও এটা, তারপর আমরা নেক্সট পার্টে যাব। আর কি কি জিনিস পড়েছিলাম খেয়াল আছে? আগের ক্লাসে ওয়ার্ক ডানে লেখানো ছিল, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সাইন কনভেনশন তো আগেও লেখানো ছিল, এখানেও আরেকবার করে লিখে দিলাম। এছাড়া ওয়ার্ক যদি গ্রাফিক্যালি কোথাও করে, তাহলে ওয়ার্ক কি হয়? ওয়ার্কের ভ্যালু, ওয়ার্ক ইকুয়ালস টু এরিয়া, ওয়ার্ক ইকুয়ালস টু এনক্লোজড এরিয়া অফ পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামের যে কার্ভটা দেবে, সেখানে যে এনক্লোজড এরিয়াটা থাকবে, সেটাই হচ্ছে ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে। ওকে, ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে।
আমি একটু পয়েন্টটা লিখে দিই আরেকবার এখানে। এক হচ্ছে ওয়ার্ক ইকুয়ালস টু এনক্লোজড এরিয়া ইন পিভি ডায়াগ্রাম। এছাড়া আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হলো যে ফর ফ্রি এক্সপানশন, আগের ক্লাসও পড়েছিলাম, আজকে আমাদের কাজে লাগবে। ফ্রি এক্সপানশন অর ভ্যাকিউমে যদি এক্সপানশন হয় তাহলে সেখানে পি এক্সটার্নাল জিরো হয়। আর পি এক্সটার্নাল যেহেতু জিরো হয়, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি, এটাও জিরো আসবে। ওয়ার কোথায় কোথায় জিরো হয় সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। আর কি, ইন আইসোকোরিক প্রসেস, ইন আইসোকোরিক প্রসেস, ইন আইসোকোরিক প্রসেস কি হয়, ডেল ভি ভলিউম কনস্ট্যান্ট হয়। ডেল ভি যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে, ওয়ার্ক অলসো জিরো। ঠিক আছে। আর কি, এখানে ক্যালকুলেশনের সময় যে ইউনিট লাগে, ক্যালকুলেশনের সময় যে ইউনিট লাগে, যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল বা 4.2 জুল। এছাড়া 1 লিটার এটিএম, বেশিরভাগ সময় এটা আমাদের কাজে লাগে। 1 লিটার এটিএম, 1 লিটার এটিএম মানে হচ্ছে 101.39 জুল, 24.2 ক্যালোরি, or 101.3 into 10 to the power 7 arg। এক্স্যাক্ট ভ্যালু যখন নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব, এক্স্যাক্ট ভ্যালু সবসময় আমাদের নেব না। আমরা কি করব, 10 লিটার এটিএম থেকে যদি জুলে কনভার্ট করতে হয় তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ক্যালোরিতে কনভার্ট করতে হলে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর আর্গে যদি হয় তাহলে এটা রাফলি আমরা 10⁹ নিয়ে কাজ করি, 10⁹ নিয়ে কাজ করি। ঠিক আছে। আর এর ইউনিট, আর এর ইউনিট 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন হয়, সেটাকে আমরা 1/12 নিয়ে কাজ করব। ঠিক আছে। লিটার এটিএম এ আর এর ভ্যালু 0.082 নিয়ে কাজ করতে গেলে কি হবে, ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, সেই জন্য 1/12 নিয়ে আমরা কাজ করব। আর আর এর ভ্যালু 8.314, যেটা জুল পার মোল পার কেলভিন, সেই জায়গায় আমরা 25.3 জুল পার মোল পার কেলভিন নিয়ে কাজ করব। ঠিক আছে। এগুলো একটুখানি আমাদের okay, এই পয়েন্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে পজ করে লিখে নাও, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্র্যাকটিসের জন্য একটা কোশ্চেন করি, যে ওয়ার্ক কিভাবে ক্যালকুলেট করতে হয়। বলছে যে হোয়েন 1 মোল অফ গ্যাস এক্সপ্যান্ড ফ্রম 1 লিটার টু 5 লিটার এগেনস্ট কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ারিক এক্সটার্নাল প্রেশার, ফাইন ডাব্লু। তাহলে এখানে কি বলছে, হোয়েন 1 মোল মানে এন ইকুয়ালস টু 1 মোল, গ্যাস এক্সপ্যান্ড ফ্রম 1 লিটার টু 5 লিটার, তাহলে ইনিশিয়াল ভলিউম 1 লিটার, ফাইনাল ভলিউম 5 লিটার, এগেইনস্ট এ কনস্ট্যান্ট অ্যাটমসফিয়ারিক এক্সটার্নাল প্রেশার। তার মানে এক্সটার্নাল প্রেশার এখানে কত দিয়েছে, এক্সটার্নাল প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান। দ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হয় সবসময় 1 atm আমরা কনসিডার করি। ডাব্লু ক্যালকুলেট করতে বলেছে, তাহলে ডাব্লু ইকুয়ালস টু আমরা কি করব, মাইনাস পি এক্সটার্নাল ভিএফ মাইনাস ভিআই মাইনাস পি এক্সটার্নাল 1
এটিএম ইন্টু ভিএ ফাইনাল ভলিউম হচ্ছে 5, ইনিশিয়াল ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে এটা 4 লিটার এটিএম মাইনাস 4 লিটার এটিএম। লিটার এটিএমেই সবসময় তোমরা অ্যান্সার বার করবে এবং তারপরে জুলে কনভার্ট করতে বললে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। সোজা না? কারণ বেশিরভাগ স্টুডেন্টদের কি হয়, এই প্রবলেমটা থাকে, স্যার কিসে বার করব? জুলে বার করব নাকি লিটার এটিএম এ বার করব নাকি ক্যালোরিতে বার করব? লিটার এটিএম এ বার করো। ভলিউমকে লিটারে রাখো। এখানে সবসময় সবসময় আমি লিখে দিচ্ছি দেখো। এখানে সবসময় প্রেশারকে এটিএম এ রাখো, ভলিউমকে লিটারে রাখো আর ডাব্লু কে লিটার এটিএম এ রাখো। লিটার এটিএম এ পাবে। ওকে? ডাব্লু তখন লিটার এটিএম এ পাবে। লিটার এটিএম এর সাথে এক্ষুনি রিলেশন লিখলাম। 1 লিটার এটিএম 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, জুলে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি মাইনাস 400 জুল বা -4 -400 জুল। ঠিক আছে? এইভাবে আমরা নিউমেরিক্যাল গুলো করি। চলো, আজকে অনেক প্রবলেম করাবো। ক্যালকুলেট ডাব্লু। এই সিচুয়েশন দিয়েছে, এরকম একটা গ্রাফ দিয়েছে, আমাদের এখানে ডাব্লু ক্যালকুলেট করতে বলেছে। এ থেকে বি তে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে। 5 এটিএম প্রেসার, প্রেসারটা ফিক্সড। আর কি বলেছে? ভলিউম 10 লিটার থেকে 20 লিটার হচ্ছে। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি। আমরা জানি কি যে ওয়ার্ক ডান মানে হচ্ছে এরিয়া এনক্লোজড ইন পিভি ডায়াগ্রাম। এটা প্রেসার ভলিউম ডায়াগ্রাম। এরিয়াটা কত হবে? 5 এটিএম প্রেসারের রেসপেক্টে এরকম ভাবে যদি রাখতে নাও, তাহলে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে এরিয়া এনক্লোজড। ভলিউম বাড়ছে, এক্সপানশন হচ্ছে। তাহলে দেখো, তাহলে ওয়ার্ক ডান ডাব্লু এ বি, আমি বলতে পারি 5 এটিএম। এটার এরিয়া কত? এই হাইটটা 5 এটিএম ইন্টু এটা কত? এই লেন্থটা কত? এবি লেন্থটা হচ্ছে 20 মাইনাস 10 লিটার। তাহলে এখানে 10, তাহলে 50 লিটার এটিএম। 50 লিটার এটিএম। এবার দেখো, এটাকে লিটার এটিএম থেকে আমি বলতে পারি 55,000 জুল। কিন্তু এখানে আগে একটা নেগেটিভ সাইন আমাদের বসাতে হবে। তার কারণ কি? এখানে এ থেকে বি বলেছে, তার মানে এটা মনে করে করতে হবে। কিন্তু এ থেকে বি বলেছে, তার মানে এখানে এক্সপানশন হচ্ছে। এক্সপানশন ওয়ার কি হয়? যেটা এখানে যেহেতু ফর্মুলা ডাইরেক্ট ইউজ করছি না, আমরা এরিয়াটা করছি, সেই জন্য আমাদের এখানে দেখে নিতে হবে সাইনটা, যে এখানে এক্সপানশন হচ্ছে। এক্সপানশন যদি হয় তাহলে সেখানে ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়। আগে নেগেটিভ সাইনটা আমাদের নিয়ে নিতে হবে। ডিউ টু এক্সপানশন ফর এক্সপানশন, মনে থাকবে? তাহলে একই রকম ভাবে আমি যদি বলি, আচ্ছা তোমরা WBCটা ক্যালকুলেট করো তো, তোমরা কি আর সময় নেবে? WBC একই হবে অ্যান্সার, বাট অপোজিট ডাইরেকশনে থাকবে। তখন ভলিউমটা কমবে, কম্প্রেশন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি প্লাস 5000 জুল বা 5 কিলো জুল প্লাস, যেহেতু এটা কম্প্রেশন হচ্ছে, ফর কম্প্রেশন। এইটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার সময় এইভাবেই তোমাদের বোকা বানাবে, যে নেগেটিভ সাইনটা দিলে না, অ্যান্সার এলো না। ঠিক আছে, আরো কিছু প্রবলেম করি, করে নাও, পজ করে নাও, তারপরে এখান থেকে আরো দু একটা প্রবলেম করব। চলো পরেরটা যাচ্ছে। হ্যাঁ, 3 নম্বরটা দেখো। এই এ বি সি, এই ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে বলেছে। ডাব্লু এ থেকে বি, বি থেকে সি, এটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে দেখো, এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। ইকুয়াল টু ডাব্লু এ থেকে বি প্লাস ডাব্লু বি থেকে সি করতে পারি।
এ থেকে বি, বি থেকে সি। বি থেকে সি যেটা সেখানে দেখো ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে বি থেকে সি এই পোর্শনে ভলিউমটা কনস্ট্যান্ট, ডেল ভিটা 0। এটা আইসোকোরিক প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় বিসির ক্ষেত্রে, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয় ডেল ভি 0, ডেল ভি যদি 0 হয় তাহলে এই ওয়ার্ক ডানটা কি হবে? 0 হয়ে যাবে। তার মানে বিসির কোনো ওয়ার্ক ডান নেই। আমাদের যা নিতে হবে টোটাল ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে রয়েছে ডাব্লিউ এ বির ওপর, ডাব্লিউ এ বির ওপর, তাই তো? তাহলে ডাব্লিউ এ বিটা বার করে নিই। এবি হচ্ছে 5, তার মানে আমাদের এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে এটা। আর এখান থেকে যদি আমি এটা করি তাহলে এই পুরো এরিয়াটা, এনক্লোজড এরিয়াটাই এ বির এরিয়া। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে প্রেশার কত? 5 এটিএম। মানে প্রেশার কত না, মানে এইটা কত হাইট? 5 এটিএম। আর এটা কতটা? লেন্থ এ থেকে বি অবধি 20 মাইনাস 10 লিটার, 50 লিটার এটিএম और 5000 জুল। এক্সপানশন মার্ক হচ্ছে নেগেটিভ। হ্যালো, বোঝা গেল? এই পুরোটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিসি সেখানে কোনো ওয়ার্ক ডান নেই, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের দেখতে হবে বিসি মানে আইসোকোরিক প্রসেস, সেখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে দেখো তো, আসো এটাকে একটু ট্রাই করো। এটা একটু চ্যালেঞ্জিং হবে, ট্রাই করো। ডাব্লিউ এ বি সি ডি এ টোটাল ওয়ার্ক ডান কত? বিসি আর ডি এ, তাই না? এখানে ডাব্লিউ টোটাল, ডাব্লিউ নেট ইকুয়ালস টু, আমি বলতে পারি ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বিসি প্লাস ডাব্লিউ সিডি প্লাস ডাব্লিউ ডিএ, ডাব্লিউ ডিএ। এবার তোমরা লক্ষ্য করো যে এখানে বিসি যে ওয়ার্ক ডানটা, সেটা এটা কি আইসোকোরিক প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে এটা 0। ডিএ সেখানেও ভলিউম কনস্ট্যান্ট, তার মানে ডিএ ওয়ার্ক ডানটাও 0। তাহলে পড়ে রয়েছে এই দুটো ওয়ার্ক ডান। ওকে, আচ্ছা, তার মধ্যে থেকে আমি সিডি ওয়ার্ক ডানটা এখানে বার করে নিই। সিডি ওয়ার্ক ডানটা কত? সিডি ওয়ার্ক ডানটা হচ্ছে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে, এই এরিয়াটা, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। তার মানে এর হাইটটা কত? 3 এটিএম। আর লেন্থটা কত? 9 মাইনাস 5 লিটার। তার মানে 4, এদিকে 4 3 12 লিটার এটিএম অথবা 1200 জুল। আর এটা কি? কম্প্রেশন ওয়ার্ক, সি থেকে ডিতে আসছে কম্প্রেশন, তার মানে কি হবে? পজিটিভ সাইন হবে, পজিটিভ সাইন হবে কম্প্রেশন ওয়ার্ক, এটা পজিটিভ সাইন হবে। ওকে, আর ডাব্লিউ এ বি, এবার দেখো ডাব্লিউ এ বিটা যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? এক হচ্ছে এখানে 4 এটিএম, এখানে একটা প্রেসারের ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব? এই ট্রায়াঙ্গেলটার বার করব, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করব, প্লাস এই পার্টটার এরিয়াটা বার করব। এই পার্টটা না, পুরোটা। এটা এ থেকে বি হচ্ছে এক্সপানশন। তাহলে দেখো এটাকে আমি এইভাবে করতে পারি। প্রথমে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি ধরবো? হাফ ইন্টু এই হাইটটা কত? 5 মাইনাস 4, দ্যাট ইজ, আচ্ছা 5 মাইনাস 4 এটিএম ইন্টু, আর এই লেন্থটা কত? 9 মাইনাস 5 লিটার।
প্লাস বাকি এরিয়াটা, বাকি এই পুরো এরিয়াটা, বাকি এই পুরো এরিয়াটা, তাহলে কত হবে? এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 9 মাইনাস 5, 4 এটিএম ইন্টু 9 মাইনাস 5 লিটার, 9 মাইনাস 5 লিটার, দেখা যাচ্ছে তো? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? এটা এটা দাঁড়ালো 4, এদিকে 1, 2 কেটে গেল 2 লিটার এটিএম, এটা গেল 2 লিটার এটিএম উপরের পার্টটা, আর নিচে হচ্ছে 16, তার মানে 18 লিটার এটিএম। এটা কি এক্সপানশন ওয়ার্ক, তার মানে নেগেটিভ অর নেগেটিভ 1800 জুল। আর সিডিতে কত ছিল? প্লাস 1200 জুল, তাহলে মাইনাস টোটাল এরিয়া কি দাঁড়ালো? ডাব্লিউ নেট ইকুয়ালস টু মাইনাস 600 জুল। দেখো, জাস্ট ফর কনসেপ্টটা আরো ভালো করার জন্য আমি এই প্রবলেমগুলো করাচ্ছি, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, একবার দুবার দেখলেই জিনিসগুলো পারবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, করে নাও, আমরা এবার পরের প্রবলেমে যাব। ঠিক আছে, আমরা এবার নেক্সট পার্টে যাচ্ছি। এবার আমরা ওয়ার্ক, হেডিং বদলে গেছে দেখো, ওয়ার্ক ক্যালকুলেশন করব। লক্ষ্য করো যে আমাদের ওয়ার্কের এক্সপ্রেশন কি আমরা পেয়েছি? ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পেয়েছি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভিএফ মাইনাস ভিআই। এটা আইসোথার্মাল প্রসেস যদি ইরিভার্সেবল প্রসেস হয় বা রিভার্সেবল, দুটোর ক্ষেত্রেই দেখবো প্রথমে আমরা ইরিভার্সেবল পাথে যাই। ইরিভার্সেবল পাথ মানে কি? অ্যাট কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট, আমি বলেছিলাম আগের ক্লাসে, কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার, এক্সটার্নাল প্রেশার মনে থাকবে, যেখানেই লেখা থাকবে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার সেটা ইরিভার্সেবল প্রসেস হবে, আর ভ্যারিয়েবল প্রেশার হলে সেটা রিভার্সেবল হয়। তাহলে অ্যাট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার, তাহলে ওয়ার্ক ডান এক্সপ্রেশন এখানে কি দাঁড়াবে? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল তো কনস্ট্যান্ট অ্যান্ড ভিএফ মাইনাস ভিআই পাবো। এটা দিয়েও ডাইরেক্ট তুমি কাজ চালাতে পারো, এটা দিয়েও নিউমেরিক্যাল প্রবলেম সলভ হতে পারে, অথবা যদি দুটো যদি দুটো ভলিউম দেওয়া থাকে, যদি দুটো ভলিউম দেওয়া থাকে তাহলে আমরা এইটা করতে পারি। যদি দুটো ভলিউম দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি। যদি ভলিউমের বদলে প্রেশার দেওয়া হয়, দেখো ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস ফর আইডিয়াল গ্যাস আমি বলতে পারি যে ভিএফ, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল, দিস ইজ এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট, কে চেঞ্জ হবে? প্রেশার, অ্যান্ড ইনিশিয়াল ভলিউম ভিআই ইকুয়াল টু অলসো এনআরটি বাই পিআই। তাহলে আমরা যদি এটা এখানে বসাই তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কি? মাইনাস পি এক্সটার্নাল এন আর টি বাই পিএফ মাইনাস এন আর টি বাই পিআই। এইটা কিন্তু আমাদের ওয়ার্কিং ফর্মুলা, আমাদের ডেরিভেশনে যেতে হবে না, বা যেরকমভাবে আমি করছি শুধু ফাইনাল এক্সপ্রেশন যদি মনে রাখতে পারো তাহলেই ফর্মুলা আমাদের হয়ে যাবে নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। এখানে বলে রাখা ভালো, যদি ফার্স্ট ইফ external pressure P external is given, is not given, is not given,
দেন পি এক্সটার্নাল ইকুয়ালস টু ফাইনাল প্রেশার ধরে আমরা কাজ করব। যদি পি এক্সটার্নাল না দেওয়া থাকে, কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার বললো কিন্তু তার ভ্যালুটা দেওয়া থাকলো না প্রবলেমে, তাহলে আমরা ফাইনাল প্রেশারটাকেই ধরে নেব এক্সটার্নাল প্রেশারের সমান। ঠিক আছে, ফাইনাল প্রেশারটাকে ধরে নেব এক্সটার্নাল প্রেশারের সমান। আর সবসময় এখানে আমরা আর কে যখনই নিউমেরিক্যাল করব, আর এর ভ্যালু 1/12 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স কনসিডার করে চলব। ভলিউম আমরা লিটারে নেব, প্রেশার আমরা এটিএম ইউনিটে নেব। 1/12 মানে কাছাকাছি 0.082 লিটার এটিএম। লিটার এটিএমে বার করার পরে 100 দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে জুলে নিয়ে চলে যাবে, যে 1 লিটার এটিএম ইকুয়ালস টু 100 জুল, এতে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এইটা আমাদের কার ফর্মুলা? যদি আইসোথার্মাল ইরিভার্সেবল প্রসেস হয়, যদি আইসোথার্মাল ইরিভার্সেবল প্রসেস হয় তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এটা হবে। আর যদি রিভার্সেবল হয় সেখানে তো ভ্যারিয়েবল প্রেশার আছে, এক্সটার্নাল প্রেশার কনস্ট্যান্ট নয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখো করে নাও, এটা পজ করে লিখে নাও। আচ্ছা চলো, ফর রিভার্সেবল প্রসেস, ফর রিভার্সেবল প্রসেস যেহেতু প্রেশারটা ভ্যারি করছে, এবং খেয়াল আছে বালি আস্তে আস্তে করে অ্যাড করছিলাম, বালির কণা আস্তে আস্তে অ্যাড করছিলাম, অল্প একটু এক্সটার্নাল প্রেশার বাড়ছিল, ইন্টারনাল প্রেশার সেটাকে আবার ইকুইলিব্রিয়ামে নিয়ে চলে আসছিল, আবার একটু বালি দিলাম, আবার একটু এক্সটার্নাল প্রেশার বাড়লো, পিস্টনটা নিচের দিকে গেল, সেখানে ইকুইলিব্রিয়ামে আবার চলে এলো। বারবার সিস্টেমটা রিভার্সেবল প্রসেসে কি হয়, ইকুইলিব্রিয়ামের মাধ্যমে যেতে থাকে। তাহলে আমরা সেখানে বলেছিলাম কি, এক্সটার্নাল প্রেশারটা আর ইন্টারনাল প্রেশারের মাঝে যে ডিফারেন্সটা, সেটা ডিপি অ্যামাউন্ট খুব খুব সামান্য, খুব স্মল কোয়ান্টিটি, সেটাকে আমরা নেগলেক্ট যদি করি, আমরা এখানে এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশারকে সেম কনসিডার করেই চলি ফর রিভার্সেবল প্রসেস। ফর রিভার্সেবল প্রসেস পি এক্সটার্নাল নিয়ারলি ইকুয়ালস টু পি ইন্টারনাল। ঠিক আছে, এটা ধরে আমরা চলবো। আর যেহেতু ডাব্লু ইকুয়ালস টু, এখানে এখানে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি ইন্টু ডিভি, এইভাবে লিখবো। কারণ খুব স্মল চেঞ্জ হচ্ছে তো প্রত্যেকটা স্টেপে, যখন রিভার্সেবল প্রসেস হচ্ছে তো ইরিভার্সেবল প্রসেসে কি এক স্টেপে হয়ে যাচ্ছে, ফলে ভলিউম চেঞ্জ যতটা হওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সামান্য অল্প অল্প করে প্রত্যেকটা স্টেপে একটা পার্টিকুলার এক্সটার্নাল প্রেশারের রেসপেক্টে সামান্য ভলিউম চেঞ্জ হবে। সেই জন্য সামান্য যে ভলিউম চেঞ্জ হচ্ছে সেটাকে ডিভি দিয়ে লিখছি। ওই সামান্য ভলিউম চেঞ্জগুলোকে যদি ইনিশিয়াল থেকে ফাইনাল ভলিউম অবধি আমি ইন্টিগ্রেট করে নিই, ইনিশিয়াল থেকে ফাইনাল ভলিউম অবধি আমি ইন্টিগ্রেট করে নিই, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা পাবো আমরা, টোটাল ভলিউম চেঞ্জটা পাবো, তাই না? টোটাল ভলিউম চেঞ্জটা পাবো। তাহলে যখন রিভার্সেবল প্রসেস করছি তখন কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে এক্সটার্নাল প্রেশারটা ভ্যারিয়েবল, এবং ভলিউমের যে চেঞ্জটা সেটাও ওয়ান স্টেপে হচ্ছে না, সেটাও খুব আস্তে আস্তে হচ্ছে, এবং ইনফাইনাইট নাম্বার অফ স্টেপে চলছে। মাল্টি স্টেপ প্রসেস বলেছিলাম, স্লো প্রসেস বলেছিলাম, ডিভি অ্যামাউন্ট কমতে 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 একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ভলিউম ডিক্রিজ করবে কম্প্রেশনের জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ইনিশিয়ালি কত ভলিউম ছিল, ফাইনালি কত ভলিউম আছে, এবং প্রত্যেকটা স্টেপে কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে, সেটাকে যদি আমি এই লিমিটে ইন্টিগ্রেট করে দিই, তাহলে টোটাল কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা পাবো, সাথে এক্সটার্নাল প্রেশারটা রয়েছে। এবার এক্সটার্নাল প্রেশার এখানে, তাহলে যখন রিভার্সেবল প্রসেস হচ্ছে তখন আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এটা ডাব্লু রিভার্সেবল, ঠিক আছে, আর ইভি লিখছে। এখানে এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশারের সমান ধরে আমরা কাজ করতে পারি, তাহলে ইকুয়ালস টু মাইনাস V1 টু V2 পি ইন্টারনাল ইন্টু ডিভি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল প্রেশারের জায়গায় আমি কি লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2, পি ইন্টারনাল জায়গায় লেখা যায় এনআরটি বাই ভি ইন্টু ডিভি। ইন্টারনাল প্রেশার পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি, সেটা আমরা এখানে পুট করলাম। এন কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেসের রেসপেক্টে করছি আমরা, টিও কনস্ট্যান্ট, তাহলে এগুলো সব ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাবো আমরা। তাহলে ডাব্লু রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস এনআরটি ইন্টিগ্রেশন
v1 টু v2 dv বাই v, 1 বাই v এর ইন্টিগ্রেশন কি ln v, তাহলে মাইনাস nRT ln v v1 টু v2 और माइनस nRT ln v2 माइनस ln v1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ln যদি থাকে তাহলে ln এর মাইনাস কি হয়, ডিভাইড হয়ে যায়। ln আমরা লিখতে পারি ln v2 বাই v1, তাহলে w রিভার্সিবল ইকুয়ালস টু মাইনাস nRT ln v2 বাই v1, और ln টাকে তুলে দিয়ে আমরা যদি লগ করি তাহলে কি আসবে, w রিভার্সিবল ইকুয়ালস টু মাইনাস 2.303 2.3 লিখলাম nRT log base 10 v2 বাই v1, ln মানে কি log base e, log আর log মানে হচ্ছে এটা log base 10, এইটা আমার ফর্মুলা রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। আর যেহেতু এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে পিভি ইকুয়ালস টু এনআরটিতে আর কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, টিও যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি বয়েলস ল ফলো করছে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু যদি হয়, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যেহেতু প্রসেসটা আইসোথার্মাল। তাহলে ভি টু বাই ভি ওয়ানের জায়গায় আমি পি ওয়ান বাই পি টু পুট করতে পারি, তাহলে ডাব্লু রিভার্সিবল আর একটা ফর্মুলা ইন টার্মস অফ প্রেশার আমরা লিখতে পারি মাইনাস 2.3 এন আর টি লগ পি ওয়ান বাই পি টু। এটা আমাদের একই ফর্মুলা, ভি টু বাই ভি ওয়ানের জায়গায় কোনো কোনো প্রবলেমে প্রেশার দেওয়া থাকে, কোনো কোনো প্রবলেমে ভলিউম দেওয়া থাকে, ফলে সেই জন্য আমাদের এখানে দুটোই আমরা এখানে করে রাখলাম, এই একটা ফর্মুলা ইন টার্মস অফ প্রেশার, এই একটা ফর্মুলা। রিভার্সেবল আইসোথার্মাল রিভার্সেবল হলে এই ফর্মুলা আমাদের ওয়ার্ক ডানের জন্য কাজে লাগবে, আর যদি আইসোথার্মাল ইরিভার্সেবল হয় তাহলে আগের যেটা করলাম মাইনাস পি এক্সটার্নাল ভি এফ মাইনাস ভিআই বা ভি টু মাইনাস ভি ওয়ান বা ভলিউমের জায়গায় এনআরটি বাই পি টু মাইনাস এনআরটি বাই পি ওয়ান বসিয়ে দিয়ে যে ফর্মুলাটা। ঠিক আছে, নোট করে নাও, আমরা নেক্সট পয়েন্টে যাব। আইসোথার্মাল প্রসেস হলো আমাদের এখানে। চলো এরপরে আমরা নেক্সট পয়েন্টে যাই। যদি আইসোবারিক প্রসেস হয়, আইসোবারিক প্রসেস মানে কি, আইসোবারিক প্রসেস মানে হচ্ছে যেখানে প্রেশার কনস্ট্যান্ট ডেল পি জিরো, প্রেশার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে, প্রেশার ডেল পি জিরো ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের নর্মাল ফর্মুলা ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ভিএফ মাইনাস ভিআই, এই ফর্মুলা ধরেই চলবে। এখানে না ডাব্লিউ জিরো হবে, না এক্সটার্নাল প্রেশার জিরো হবে, ইনিশিয়াল ফাইনাল কোনো ভলিউম চেঞ্জ এখানে জিরো নয়, ফলে আমাদের যেরকম ফর্মুলা ছিল সেরকম ফর্মুলা ধরে চলবে। যদি আইসোকোরিক প্রসেস হয় তাহলে সেখানে ডেল ভি ইকুয়ালস টু জিরো, আর ডেল ভি যদি জিরো হয় তাহলে ডেল ভি যদি জিরো হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি হুইচ ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জিরো। কোথায়, আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু জিরো হয়। এটা আগেও তোমাদের দেখিয়ে রেখেছি, জাস্ট আরেকবার একটু বলে দিলাম। সাইক্লিক প্রসেস যদি হয় তাহলে ওয়ার্ক ডান কি বলে, ওয়ার্ক ডান একটু আগেই বলেছি যে ওয়ার্ক ইকুয়ালস টু, সাইক্লিক প্রসেসে আগের ক্লাসেই বলে রেখেছিলাম, এরিয়া এনক্লোজড ইন পিভি ডায়াগ্রাম, এরিয়া এনক্লোজড ইন পিভি ডায়াগ্রাম, তার মানে এই এরিয়াটা এখানে আমাদের কাউন্ট হবে। আচ্ছা, এখানে এরকম ভাবে দেওয়া আছে, দেখো ক্লক ওয়াইজ দেওয়া আছে। এখানে কিন্তু সাইক্লিক পাথে আগেও লিখে দিয়েছিলাম আমি, সাইক্লিক পাথ যদি হয় তাহলে সেখানে ক্লক ওয়াইজ যদি যায় তাহলে ইফ ফর ক্লক ওয়াইজ ডাব্লিউ ইকুয়ালস টু নেগেটিভ সাইন নেব, আর যদি
অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু পজিটিভ সাইন নেব। ওকে, এগুলো বলাই ছিল, জাস্ট একটা রিভিশন, খাতায় একবার ঠিকঠাকভাবে লেখা থাকবে। কারণ যত ভালো তোমরা খাতায় নোট নেবে, নোট লিখবে, যত ভালো করে খাতাটা তোমাদের তৈরি থাকবে, তত পরীক্ষার সময় রিভিশন করতে সুবিধা হবে। এবং আলটিমেটলি কেমিস্ট্রি, যার খাতা ভালো, যার রিপ্রেজেন্টেশন খাতায় সে ভালো করে রেখেছে, যার নোট প্রিপেয়ার হয়ে রয়েছে, সে তার কেমিস্ট্রিতে নাম্বার কেউ আটকাতে পারবে না। চলো নেক্সট, পজ করে লিখে নাও। নেক্সট, নাম্বার 5, ওপেন কন্টেনার। ওপেন কন্টেনারে যদি কোনো রিয়াকশন হয়, ওপেন কন্টেনারে যদি কোনো রিয়াকশন হয়, তাহলে সেখানে ওয়ার্ক ডান কি হবে? স্যার কি হলো, পিস্টন নেই, ওয়ার্ক ডান কি করে হবে? পিস্টনের ওপরেই তো ওয়ার্ক ডান হচ্ছে, নয় পিস্টন ঠেলে নিচে নামাচ্ছিল গ্যাসটাকে, নয় গ্যাস পিস্টনটাকে ওপরে ঠেলে তুলছিল, তার জন্য ওয়ার্ক ডান হচ্ছিল। তা এখানে দেখো, ভাবো যে একটা কন্টেনারে আমার একটা কেমিক্যাল, ওপেন কন্টেনার, হ্যাঁ, এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং এখানে গ্যাস তৈরি হচ্ছে, রিয়াকশনে কোনো গ্যাস তৈরি হচ্ছে। ভাবো না যে অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এই যে গ্যাসটা তৈরি হচ্ছে, সে তো বাইরের দিকে যাচ্ছে, যে গ্যাসটা তৈরি হচ্ছে সে তো বাইরের দিকে যাচ্ছে। এবং বাইরে কে রয়েছে? বাইরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এক্সটার্নাল প্রেশারটা কি বাইরে? 1 atm। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের এগেনস্টে এই গ্যাস মলিকুলগুলোকে কাজ করতে হচ্ছে। বাইরে কে রয়েছে? ওপেন কন্টেনার, মানে সেটা 1 atm এক্সটার্নাল প্রেশারে রয়েছে। 1 atm এক্সটার্নাল প্রেশারে যদি সেটা থাকে এবং কোনো রিয়াকশনে আমার গ্যাস তৈরি হয়, গ্যাস মলিকুলগুলো কি হচ্ছে? এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে কাজ করেই তো ওপর দিকে যাচ্ছে, তাহলে সেখানে একটা ওয়ার্ক তৈরি হচ্ছে। এখানে ওপেন কন্টেনার হলে এক্সটার্নাল প্রেশারটা অটোমেটিক 1 হয়ে যায়, ফলে সেখানে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি থাকে না, সেখানে এক্সটার্নাল প্রেশারটা এখানে 1 হয়ে যায় ইন্টু ডেল ভি। এই ডেল ভির জায়গায় আমি লিখতে পারি ডেল এন জি আর টি। কেন? তার কারণ হচ্ছে যে, সিম্পল ভেবে দেখো, ফর আইডিয়াল গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি, যদি ভলিউম চেঞ্জ হয় তাহলে পি ডেল ভি ইকুয়ালস টু ডেল এন জি আর টি। পি তো 1 atm, তাহলে ডেল ভি ইকুয়ালস টু ডেল এন জি আর টি দাঁড়াচ্ছে। তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন আমাদের এখানে, যদি ওপেন কন্টেনার হয় তাহলে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে? এই ডেল এনজি কি করে বার করব? যে রিয়াকশনটা থাকবে প্রোডাক্টের নাম্বার অফ মোল মাইনাস রিয়াক্টেন্টের নাম্বার অফ মোল করলে ডেল এনজিটা আমরা পেয়ে যাব। একটা প্রবলেম করছি, করলে বুঝতে পারবো, ডেল এনজিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? আর একটা প্রবলেম দেখো এখান থেকে, যে বড় প্রবলেমটা বলছে 2 moles of zinc is dissolved in HCl at 27 degrees Celsius. The work done in the open vessel is, the work done in the open vessel is, তাহলে জিঙ্ক রিয়াক্ট করছে, জিঙ্ক প্লাস HCl, তো কি আসবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশন। এটা কি ব্যালেন্স হলো? না, এখানে 2 করে দিলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 1 মোল জিঙ্ক আমাকে কি করতে চাচ্ছে? এটা হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেটে রয়েছে, এটা অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, জিঙ্কটা সলিড। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি দেখো, 1 মোল জিঙ্ক 1 মোল হাইড্রোজেন ফর্ম করছে। 1 মোল জিঙ্ক থেকে আমরা 1 মোল হাইড্রোজেন পাচ্ছি। তাহলে 2 মোল জিঙ্ক থেকে, এখানে 2 মোল জিঙ্ক বলেছে না, 2 মোল জিঙ্ক থেকে আমরা 2 মোল হাইড্রোজেন পাবো, 2 মোল হাইড্রোজেন পাবো। তাহলে ডেল এনজি কত দাঁড়াচ্ছে? ডেল এনজি ভাবো, ডেল এনজি প্রোডাক্টের নাম্বার অফ মোল মাইনাস রিয়াক্টেন্টের নাম্বার অফ মোল যারা গ্যাসিয়াস স্টেটে রয়েছে। এখানে প্রোডাক্ট সাইডে শুধু হাইড্রোজেনই গ্যাসিয়াস স্টেটে রয়েছে, আর কোনো কেউই গ্যাসিয়াস স্টেটে নেই। তার মানে ফাইনাল 2 মাইনাস 0 করে নিতে হবে। তাহলে 2, এদিকে তো কেউ গ্যাসিয়াস স্টেটে নেই, তাহলে 2 মাইনাস 0 দ্যাট ইজ 2। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি দাঁড়াবে?
W equals to minus 1 ATM external pressure into del NG মানে হচ্ছে 2 আর হচ্ছে 1/12 এটা ডাইরেক্ট 1 ATM তো এখানে আর বসানোর দরকার নেই, এটা অটোমেটিক 1 ATMই থাকছে। তার মানে দাঁড়াচ্ছে যেটা 2 ইন্টু 1/12 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স ডেল এনজি ইন্টু আর ইন্টু টি। টি কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। কেলভিন কেলভিন ইনভার্স কেটে যাচ্ছে। 2 মোলের জন্য এটা মোল, এর ইউনিট মোল। ডেল এনজি মোল, তাহলে এখানে মোল আছে, মোল ইনভার্স মোল কেটে যাবে, লিটার এটিএমই অ্যান্সার আসবে। তাহলে এদিকে এটা যদি কাটি 12 ইন্টু এটা কাটলে 25 আসে। 12 আর এদিকে 300 আছে, 25 আসবে। তাহলে 25 ইন্টু 2 50 লিটার এটিএম, 50 লিটার এটিএম। আর একটা মাইনাস ছিল, আর 50 তার সাথে আরো দুটো শূন্য, এত জুল। তাহলে মাইনাস 5000 জুল আর মাইনাস 5 কিলো জুল হিসেবে আমরা লিখতে পারি। বোঝা যায়? ওপেন ভেসেল যদি দেয় তাহলে কনসেপ্টটা আমরা এরকম ভাবে দেখবো যে ওপেন ভেসেল দিয়েছে মানে কোনো পিস্টন নেই, তাহলে ওয়ার্ক ডান হওয়া সম্ভব না, এটা কিন্তু ভেবো না। ওয়ার্ক ডান হওয়া সম্ভব যদি সেই রিয়াকশনটায় ভেসেলটায় কোনো গ্যাস প্রডিউস হয়ে থাকে ডিউরিং কেমিক্যাল রিয়াকশন। এখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। যদি কোনো গ্যাস প্রডিউস হয়ে থাকে, এটা হচ্ছে গ্যাস, গ্যাস প্রডিউস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই গ্যাসটা যখন উপর দিকে উঠবে সে কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে কাজ করবে এবং সেখানে একটা তার ওয়ার্ক ডান হবে যার ভ্যালু হচ্ছে এটা। করে নাও। হয়েছে? নেক্সট পার্টে যাচ্ছি। কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে কি হয়? কেমিক্যাল প্রসেসে তোমাদের এখানে বেশিরভাগ সময় যে কোশ্চেনটা করে কেমিক্যাল প্রসেস দিয়ে যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে নাকি বাই দ্য সিস্টেম হবে, এইটাই বেসিক্যালি জানতে চায়। দেখো কিভাবে করব আমরা, অন দ্য সিস্টেম হবে নাকি বাই দ্য সিস্টেম হবে। তো ওয়ার্ক ডানের এক্সপ্রেশন তো আমরা জানি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল ভি। এবার এই যে রিঅ্যাকশনটা রয়েছে এখানে সলিড আছে, এদিকে অ্যাকোয়াস অ্যাকোয়াস আছে, এখানে অ্যাকোয়াস থেকে সলিডের দিকে যাচ্ছে, তাহলে ভলিউম কমছে। ভলিউম যদি কমে, অ্যাকোয়াস থেকে মানে লিকুইড থেকে সলিড হলে ভলিউম কি কমবে? তো যদি কমে তাহলে ভলিউম যদি নেগেটিভ হয় তাহলে এখানে এটা নেগেটিভ, আগে একটা নেগেটিভ সাইন রয়েছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ। ওয়ার্ক ডান পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ মানে অন দ্য সিস্টেম। এইভাবে আমাদের করতে হবে। বোঝা গেল? ওয়ার্ক ডান পজিটিভ মানে অন দ্য সিস্টেম হবে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো সলিড থেকে গ্যাস হচ্ছে, ডেল ভি কত? গ্যাসের ভলিউম বেশি, সলিডের ভলিউম কম, তাহলে ডেল ভি পজিটিভ। ডেল ভি যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে আগে একটা নেগেটিভ আছে তার জন্য নেগেটিভ হয়ে গেল ওয়ার্ক ডান। নেগেটিভ হওয়া মানে কি? বাই দ্য সিস্টেম বা বাই দ্য গ্যাস, যেরকম দেবে কোশ্চেনে সেরকম, বাই দ্য গ্যাস। এটা দেখো দুটোই গ্যাস, দুটো সাইডে কি করবো স্যার? যদি দুটোই গ্যাস হয় ডেল এনজি থেকে বার করে না, ডেল এনজি কত? ডেল এনজি দিয়ে বার করে নেবে তখন। ডেল এনজি এদিকে 3 প্লাস 1 4 মাইনাস 2 দ্যাট ইজ 2 গ্রেটার দেন 0। ডেল এনজি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ডেল ভিও গ্রেটার দেন 0 হবে।
ডেল ভিও গ্রেটার দেন জিরো হবে। ডেল ভি যদি গ্রেটার দেন জিরো হয় মানে পজিটিভ হবে। ডেল ভি যদি পজিটিভ হয়, ডেল ভি পজিটিভ, ওয়ার্ক ডান নেগেটিভ, ডাব্লু নেগেটিভ, তাহলে বাই দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভুল করবেই। তুমি বলবে যে স্যার এখানে তো সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইডে গেলে কি ভলিউম বাড়বে? তাহলে ডেল ভি পজিটিভ, ডেল ভি পজিটিভ, ডেল ভি যদি পজিটিভ হয় তাহলে ডাব্লু নেগেটিভ, তাহলে বাই দ্য সিস্টেম, তাই না? একদমই ভুল, একদমই ভুল। কেন? তার কারণ হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে দেখো, ওয়াটার আইস আর এদিকে লিকুইড ওয়াটার, আইসের ভলিউম বেশি হয়, লিকুইড ওয়াটারের ভলিউম কম হয়, তাই না? পড়েছি ছোট ক্লাস 10 থেকে, আইসের ভলিউম বেশি হয় দেন সেম অ্যামাউন্ট অফ লিকুইড ওয়াটার। তাহলে এখানে এর ভলিউম বেশি, এর ভলিউম কম, তাহলে এদিক থেকে এদিকে গেলে ভলিউম কমছে। ভলিউম যদি কমে তাহলে ভলিউম কমছে, ডেল ভি নেগেটিভ, ডেল ভি নেগেটিভ হলে ডাব্লু পজিটিভ, তার মানে কি অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম। এসব দিলে কিন্তু একদম বোকা বানানোর কোশ্চেন এগুলো। ওরা তাড়াহুড়ো করে করতে করতে আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে যে না এখানে এক্সেপশনাল বিহেভিয়ার রয়েছে, আইজের ভলিউম বেশি হয় সেম অ্যামাউন্ট অফ লিকুইডের থেকে, লিকুইড ওয়াটারের থেকে। ঠিক আছে, লিখে নাও। এবার আমরা নিউমেরিক্যাল প্রবলেমের দিকে যাই। ফার্স্ট প্রবলেম পড়ো। বলছে গ্যাস অকুপাইজ 2 লিটার অ্যাট এসটিপি, এসটিপিতে 2 লিটার অকুপাই করেছে। ইট ইজ প্রোভাইডেড 300 জুল অফ হিট, প্রোভাইডেড তাকে দেওয়া হচ্ছে। তাহলে সিস্টেমকে যদি এত হিট দেওয়া হয় তাহলে সিস্টেম সেটা অ্যাবজর্ব করবে। তাহলে কিউটা কত? আচ্ছা এনটা আগে লিখে নি, এন হচ্ছে 1 মোল। এছাড়া কিউ কত? কিউ হচ্ছে এখানে 300 জুল, এত জুল অ্যাবজর্ব করছে, এত জুল হিট সে তাকে দেওয়া হয়েছে, তার মানে সে অ্যাবজর্ব করছে। সো দ্যাট ভলিউম বিকামস 2.5 লিটার অ্যাট 1 ATM প্রেশার। তার মানে পি এক্সটার্নাল এখানে দিয়েছে 1 ATM, ইনিশিয়াল ভলিউম দিয়েছে, ইনিশিয়াল ভলিউম কত ছিল? 2 লিটার, ফাইনাল ভলিউম হচ্ছে 2.5 লিটার। ফাইন্ড ডেল ইউ, ফাইন্ড ডেল ইউ, ডেল ইউ ক্যালকুলেট করতে বলছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তাহলে এখানে ইন্টারনাল এনার্জি হিট দেওয়া আছে, ডাব্লু যদি পেয়ে যাই তাহলে আমরা ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু করে ডেল ইউটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ডাব্লুটা এখানে আমাদের দরকার, তাহলে ডাব্লু ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভিএফ মাইনাস ভিআই, সেই রেসপেক্টে মাইনাস, এটা হচ্ছে 1 ATM, ফাইনাল ভলিউম 2.5 লিটার থেকে 2 লিটার, মানে 0.5, তাহলে মাইনাস 0.5 লিটার ATM। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 50 জুল, 50 জুল। তাহলে ওয়ার্ক ডান এটা হয়ে গেল। ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, কিউ কত? 300 প্লাস 300 আর মাইনাস 50 জুল, দ্যাট ইজ 250
জুল আমার ফাইনাল অ্যান্সার। নিউমেরিক্যাল যদি একবার ফর্মুলাগুলো তুমি নিয়ে নিতে পারো, দেখো খুব বেশি ফর্মুলা নেই কিন্তু। এক হচ্ছে আইসোথার্মাল যদি হয়, রিভার্সেবলের একটা ফর্মুলা লগ আলা যে ফর্মুলাটা, ইরিভার্সেবল তো মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান। খুব বড় জোর হলে যদি দুটো প্রেশার দেওয়া থাকে, এটাকে প্রেশারে চেঞ্জ করে নিতে হবে, এনআরটি বাই পিএফ মাইনাস এনআরটি বাই পিআই, এইটাই। এছাড়া খুব বেশি ফর্মুলা কিন্তু আমাদের নিউমেরিক্যালের জন্য কাজে লাগে না। সেই অনুযায়ী আমাদের ডেলিউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ব্যাস, আর কিছুই নেই, ডেলিউ পেয়ে গেলাম। পরেরটা দেখো, বলছে 2 moles of an ideal gas at 2 atm and 27 degrees Celsius is compressed isothermally to 1/2 of its volume by a constant pressure of 4 atm. Find Q, W and deleu. Initially 2 moles, N equals to 2 mole, N equals to 2 মোল। আর কি দিয়েছে? আইডিয়াল গ্যাস দিয়েছে। ইনিশিয়ালি 2 এটিএম প্রেশার ছিল, কম্প্রেস করে 1/2 অফ ইটস ভলিউম। তাহলে ইনিশিয়াল প্রেশার দেওয়া রয়েছে, পিআই দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, পিআই লিখে নিই, 2 এটিএম। আইসোথার্মালি কম্প্রেস করা হয়েছে টু 1/2 অফ ইটস ভলিউম। তার মানে ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের হাফ। ইনিশিয়াল ভলিউমের হাফ। ফাইনাল ভলিউম যদি ইনিশিয়াল ভলিউমের হাফ হয়, তাহলে দেখো ইনিশিয়াল ভলিউমটা আমরা বার করে নিতে পারি বাই এ কনস্ট্যান্ট প্রেশার অফ 4 এটিএম। তার মানে পি এক্সটার্নাল ইকুয়ালস টু 4 এটিএম দিয়েছে। তাহলে এক কাজ করি, আমরা এখানে কি করি যে ভিআইটা বার করে নিই। ভিআই ইকুয়ালস টু এনআরটি বাই পিআই। দেখো পিআইটা দেওয়া রয়েছে, পিআই যদি দেওয়া থাকে তাহলে এন হচ্ছে 2 মোল, আরকে আমরা করে নিচ্ছি 1/12 লিটার এটিএম, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচার কত দেওয়া আছে? 27 ডিগ্রি, মানে 300 ডিভাইডেড বাই প্রেশার দেওয়া রয়েছে 2 এটিএম। তাহলে এটা 25, এটা কাটলে কি হবে? 25 আর এটা 2 কেটে যাচ্ছে, তার মানে 25 লিটার হচ্ছে ইনিশিয়াল ভলিউম। তাহলে ফাইনাল ভলিউম কি হবে? ভিএফ এর হাফ হবে, তাহলে 12.5 লিটার হচ্ছে ফাইনাল ভলিউম। 12.5 লিটার হচ্ছে ফাইনাল ভলিউম। ইনিশিয়াল আর ফাইনাল ভলিউম পেয়ে গেছি, এক্সটার্নাল প্রেশার পেয়ে গেছি, ডাব্লু ক্যালকুলেট করে নিই। ডাব্লু ইকুয়ালস টু -4 ইন্টু ফাইনাল ভলিউম 2.5 মাইনাস 25। এটা এখানে 25 মাইনাস করলে কি হচ্ছে? -12 মাইনাস হচ্ছে প্লাস। যেহেতু কম্প্রেসড বলেছে, দেখো অটোমেটিক ওয়ার্ক ডানের ভ্যালুটা পজিটিভ আসছে, আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। ফর্মুলা সবসময় মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি করবে, অটোমেটিক ভলিউম চেঞ্জের রেসপেক্টে সাইন ঠিক হয়ে যাবে। তাহলে এটা 12.5 ইন্টু 4, দ্যাট ইজ -50 লিটার এটিএম or -5000 জুল। ওয়ার্ক ডান পেয়ে গেলাম। কিউ কত? কিউ কত হবে? 2 moles of an ideal gas at 2 atm at the pressure compressed at constant pressure. Find W, Q and del U. আচ্ছা, কিউ কত বলো তো? প্রসেসটা আইসোথার্মাল, হ্যাঁ, প্রসেসটা আইসোথার্মাল যদি প্রসেস হয়, তাহলে ডেল ইউ অটোমেটিক জিরো হয়ে যাবে। ডেল ইউ অটোমেটিক জিরো হবে না? ইন্টারনাল এনার্জি তো
তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কোনো চেঞ্জ নেই, বলেছিলাম আগের ক্লাসে। আইসোথার্মাল প্রসেসে ডেল টি জিরো, টেম্পারেচারে যদি চেঞ্জ না হয় ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হবে না, তাহলে ডেল ইউ জিরো পেয়ে গেছি। ডেল ইউ যদি জিরো পাই, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ আসবে। দেয়ারফোর ডাব্লিউ দেয়ারফোর ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বা কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। তাহলে কিউ কত আসবে? কিউ কত আসবে? এটা মাইনাস 5000 জুল এসছে, তাহলে কিউ হবে প্লাস 5000 জুল। এটা আমার অ্যান্সার। কিউ পেয়ে গেলাম, ডাব্লিউ পেয়ে গেলাম, ডেল ইউ জিরো। আইসোথার্মাল হলে অটোমেটিকলি ডেল ইউ জিরো হয়ে যাবে। চলো লিখে নাও, পজ করো, লিখে নাও। হয়েছে? নেক্সট প্রবলেম। 1 mole of an ideal gas at 300 Kelvin, 1 mole ideal gas at 300 Kelvin is expanded isothermally from initial volume of 1 liter to 10 liter. Find daily. Find daily. Oh, daily. Isothermal process দিয়েছে। Isothermal process কি হয়? Daily হোক বা ডেলিউ একই জিনিস। ডেলিউ কি হয়? টেম্পারেচার ডিপেন্ডেন্সি বলে এটা জিরো, সিন্স ডেল টি জিরো। তাহলে দেখো এত কিছু দিয়েছে জাস্ট কনসেপ্টটাকে বোঝার জন্য যে তুমি জানো কিনা। ডেল ইউ ইকুয়ালস টু জিরো আসবে, কিছু করতেই হবে না। এটা দেখো, ইন অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস হুইচ ইজ ট্রু। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে আমরা কি পড়েছিলাম? যেখানে কিউ ইকুয়ালস টু জিরো। অ্যাডিয়াবেটিক প্রসেসে কিউ ইকুয়ালস টু জিরো। কিউ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ। ডেল ইউ ডাব্লিউর সমান। তখনই আমরা বলেছিলাম কি ওয়ার্কটা এখানে স্টেট ফাংশন হিসেবে বিহেভ করবে। কখন? অ্যাডিয়াবেটিক কন্ডিশনে ওয়ার্ক বিহেভস এজ এ স্টেট ফাংশন, ডাব্লিউ অ্যাডিয়া। তাহলে এটা কি যদি আমি এইভাবে লিখি, দেয়ারফর ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ অ্যাডিয়া, এভাবে লিখেও ছিলাম। তাহলে কিউ তো জিরো, তার মানে এটা নয়, এটাও নয়। অপশন বি, ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ। পি ডেল ভিও জিরো নয়, তাহলে ওয়ার্ক জিরো হয়ে যাচ্ছে। ওয়ার্ক তো এখানে জিরো নয়, তাহলে এটাও নয়। অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট। For reversible process at 300 Kelvin, এটা কিছু একটা মিসিং আছে। The volume is increased from, the volume, এটা এখানে ভলিউম আসবে। Volume is increased from 1 liter to 10 liter. Find W, n equals to 1 দিয়েছে। রিভার্সেবল প্রসেস বলেছে, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? W equals to minus 2.3 nRT log V2 by V1 বা VF by VI। এখানে বসিয়ে দিই, মাইনাস 2.3 ইন্টু 1 ইন্টু লিটার এটিএমই বার করবো আমরা। 1/12 ইন্টু টেম্পারেচার 300 লগ ফাইনাল ভলিউম 10, ইনিশিয়াল ভলিউম 1। লগ 10 তো 1, লগ 10 1, 12 থেকে 300 কাটলে এটা 25, লগ 10 1 হয়ে যাচ্ছে, এটা কাটলে 25, 25 ইন্টু 2.3 50 50 57.5, মাইনাস 57.5 লিটার এটিএম। এত, তাহলে আমাদের মাইনাস 5750 জুল और মাইনাস 5.75 কিলো জুল হচ্ছে অ্যান্সার। রিভার্সেবল প্রসেস বলেছে, আমাদের ফর্মুলা ডাইরেক্ট এখানে আমরা
অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক আছে? ফর্মুলা জানা থাকলে থার্মোডায়নামিক্স খুব সোজা চ্যাপ্টার। সবাই এটাকে খুব ভয় পায়। আমি যে সিকোয়েন্সে পড়াচ্ছি বারবার ধরে বলছি, এখানে যদি টপিক ওয়াইজ তুমি র‍্যান্ডম হয়েছে তো পুরো চ্যাপ্টার তোমার র‍্যান্ডম হয়ে যাবে। আর তুমি এখানে কন্ট্রোল নিতে পারবে না এই চ্যাপ্টারে। আমি যেভাবে পড়াচ্ছি, যেরকম আগের ক্লাসে আমরা হিট রিলেটেড হিট বুঝেছি, আ ফার্স্ট ল বুঝেছি, ডেলিউর কনসেপ্ট, ইন্টারনাল এনার্জি কনসেপ্ট বুঝেছি। সেকেন্ড ক্লাসে আমরা ওয়ার্ক ডান এর কনসেপ্ট বুঝছি। ঠিক আছে? থার্ড ক্লাসে আমরা কি করব? এনথালপি কনসেপ্ট বুঝবো আর হিট ক্যাপাসিটির কনসেপ্ট বুঝবো। ফোর্থ ক্লাসে কি করব? আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের কনসেপ্ট বুঝবো। দেন ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স পুরোটা কমপ্লিট। ফিফথ ক্লাসে আমরা এন্ট্রপি পড়বো। আর সিক্সথ ক্লাসে আমরা গিবস ফ্রি এনার্জি পড়বো। চ্যাপ্টার থার্মোডায়নামিক্স কমপ্লিট। তো থার্মোকেমিস্ট্রি আছে, দুটো লেকচার লাগবে ওখানে। ওকে? আমরা এইভাবে এই অর্ডারে যেতে থাকবো। মোটামুটি ১ ঘন্টা ২০ মিনিট ২৫ মিনিটেরই ক্লাস হবে। এর চেয়ে বড় ক্লাস করব না। তোমাদের বুঝতে অসুবিধা হয়। না হলে মোটামুটি এখানে ৬ টার জায়গায় ৩ টে ক্লাসেই থার্মোডায়নামিক্স কিন্তু কমপ্লিট হয়ে যায়। আচ্ছা চলো পরের কোয়েশ্চেন। 10 moles of an ideal gas. 10 moles of an ideal gas expand isothermally and reversibly. বাহ! Isothermal reversible বলেছে। From a pressure of 10 atm to 1 atm at 300 Kelvin. What is the largest mass which can be lifted through a height of 10 meter? ঠিক আছে? আমরা প্রথমে আমরা ওয়ার্ক ডান বার করব। ওয়ার্ক ডান বার করে সেটাকে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল করে সেখান থেকে মাসটা বার করে নেব। হাইট দেওয়া রয়েছে। আগে প্রথমে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান যদি হয় আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস ওয়ার্ক ডান ফর্মুলা কি? লগের ফর্মুলাটা। তাহলে W reversible equals to minus 2.3 nRT log। এখানে প্রেশার দেওয়া রয়েছে ফ্রম এ প্রেশার অফ 10 atm টু 1 atm। তাহলে ফাইনাল P1 বাই P2 ছিল ফর্মুলা। বসিয়ে দিই। মাইনাস 2.3 10 মোল বলেছে ইন্টু 1/12 ইন্টু টেম্পারেচার 300 কেলভিন লগ ইনিশিয়াল প্রেশার 10, ফাইনাল প্রেশার 1 atm। এটিএম কেটে যায়। তাহলে লগ 10 এখানেও চলে আসছে। লগ 10 যদি এখানে চলে আসে তাহলে কাটাকুটি করি, এটা 25 ইন্টু 2.3, এটা একটু আগে করলাম, কত মাইনাস 57.5 আসে, মাইনাস 57.5 আসে। 25 ইন্টু এটা করলে মাইনাস 57.5 ইন্টু 10 50 লিটার এটিএম। হ্যাঁ ঠিক আছে, 57.5 লিটার এটিএম 5750 লিটার এটিএম। তার মানে আরো 100 এর সাথে এ হবে মাইনাস 575000 এত জুল। ঠিক আছে, এত জুল। এবার আমরা কি করব, যে W ইকুয়ালস টু mgh মাইনাস mgh এটা করব। ওয়ার্ক ডানের সাথে পোটেনশিয়াল এনার্জিটাকে ইকুয়াল করে দেবো। তাহলে ওয়ার্ক ডান মাইনাস 575000 ইকুয়ালস টু মাইনাস এম কত, মাস তো বার করতে বলেছে, জি 9.8 দিয়ে তোমরা ক্যালকুলেট করে নিও, আমি এখানে 10 দিয়ে করে নিচ্ছি, ইন্টু এইচ হচ্ছে 100 মিটার। তাহলে এদিকে 10 কিউব, এদিকে 3টে শূন্যর সাথে কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এম ইকুয়ালসটা আমরা পাচ্ছি 575 এত কেজি। 9.8 ধরেছি, কেজিতে আমরা মাসটা পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস।
ঠিক করলাম তো 57.5 তার সাথে 10 গুণ করলে ওহো একটা জিরো বেশি হয়ে গেছে গো। একটু ঠিক করে নাও এটা। এটা 25 ইন্টু 2.3 ছিল, তার মানে 57.5 তার সাথে 10 গুণ করলে 575, তাহলে একটা জিরো এখানে কমছে, মানে এখানে একটা জিরো কমবে, এখানে একটা জিরো কমবে, এখানে এটা 57.5 পাবো আমরা অ্যান্সার। 57.5 57.5 কেজি। ঠিক করে নাও এটা। ওকে, চলো পরের প্রবলেমে যাই। পজ করে নোট করে নাও। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 দেখো, খুব ভালো। এ গ্যাস এক্সপ্যান্ড এগেনস্ট এ ভ্যারিয়েবল প্রেশার অফ পি ইকুয়ালস টু 20/V দিয়েছে। পি ইকুয়ালস টু 20/V দিয়েছে, প্রেশার যেখানে এটিএমে আর ভলিউম লিটারে। ডিউরিং এক্সপানশন ফ্রম ভলিউম অফ 1 লিটার টু 10 লিটার দ্য গ্যাস আন্ডারগোজ এ ডেলিউ ইকুয়ালস টু দেওয়া আছে, ফাইন্ড কিউ অ্যাবজর্বড। কিউ অ্যাবজর্বড হিট কতটা অ্যাবজর্ব করেছে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। প্রেশারটা দেখো ভ্যারিয়েবল প্রেশার বলেছে, ভ্যারিয়েবল প্রেশার, তাহলে কি বুঝবো? বলেছিলাম মনে আছে, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার যদি বলি তাহলে ইরিভার্সিবল প্রসেস, আর ভ্যারিয়েবল প্রেশার যদি হয় তাহলে সেটা রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেস যদি হয় তাহলে প্রথমে আমাকে ডেলিউ দেওয়া আছে, ডাব্লিউ যদি ক্যালকুলেট করে নিই সেখান থেকে কিউ পেয়ে যাব। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি আসবে আমার, মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 ইন্টু পি ইন্টারনাল ইন্টু ডিভি। রিভার্সিবল প্রসেসে এক্সটার্নাল ইন্টারনাল প্রেশার ইকুয়াল ধরে আমরা করি কাজ, মাইনাস V1 টু V2, প্রেশার কত 20/V দিয়েছে, ইন্টু ডিভি, তাহলে মাইনাস 20 বাইরে গেল, এলএন ভি, তাহলে এলএন, আচ্ছা ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম দেওয়া ছিল, এটা এখানে পুট করে দিই। ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম দেওয়া ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল 1 লিটার 1, ফাইনাল ভলিউম হচ্ছে 10 লিটার 10, তাহলে 20 এলএন 10 10 10/1, তাই না? ফাইনাল ভলিউম বাই এলএন V2/V1 হবে, তাহলে এলএন 10, এটাকে লেখা যায় মাইনাস 20 ইন্টু 2.3 লগ 10, লগ 10 1, তাহলে 20 ইন্টু 2.3, নিয়ার অ্যাবাউট 46-এর কাছাকাছি আসবে অ্যান্সার, তাই না? 40 ইন্টু 2.3 করলে 6.5, মানে 46.5 এরকম কিছু আসবে, 46ই করছি নিয়ার অ্যাবাউট করে 46, এটা কি লিটার এটিএম, দ্যাট ইজ মাইনাস 4600 জুল, আর ডেলিউ দিয়েছে এত, তাহলে কিউ কত, ডেলিউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ডেলিউ দিয়েছে 400, কিউ বার করতে বলেছে, ডাব্লু এসছে -4600, এটাকে যদি এদিকে আনো প্লাস হিসেবে যাবে, therefore কিউ ইকুয়ালস টু 4600 প্লাস 400 5000, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5000 জুল আর প্লাস 5 কিলো জুল। দেখো আগে ইরিভার্সিবলের প্রবলেম করেছি, এবার একটা রিভার্সিবলের প্রবলেম করলাম। ওকে, ভ্যারিয়েবল প্রেশার, তাহলে অবশ্যই আগে এক্সটার্নাল প্রেশার কনস্ট্যান্ট ছিল, সো সেটাকে কনস্ট্যান্ট ধরেই চলছিল। এবার যদি প্রেশারটা ভ্যারিয়েবল হয় তাহলে গিভেন ভলিউম যে রেঞ্জ, সেই রেঞ্জে আমাকে তাকে ইন্টিগ্রেট করে দিতে হবে, সেই প্রসেস অনুযায়ী এটাকে করেছি। এটা খুব ভালো প্রবলেম, রিভার্সিবল প্রসেসের জন্য মনে রেখো, যখন রিভিশন করবে যেগুলো স্টার করা থাকে সেগুলো ভালো করে দেখবে। চলো পরের প্রবলেমটা, ফাইন্ড নেট ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বার করতে বলেছে। দেখো সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান কি হয়, এরিয়া এনক্লোজড, এরিয়া যদি এনক্লোজ ধরি, ধরো এই লেন্থটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, প্রথমে যেটা করলাম, তাহলে ওয়ার্ক ডান
ডাব্লু ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল এর এরিয়া কি হবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, হাফ এক্স কত, এক্স হচ্ছে এই লেন্থটা, তার মানে 3v1 মাইনাস v1 দ্যাট ইজ 2v1 ইন্টু ওয়াই কত এই লেন্থটা 6p1 মাইনাস p1, তার মানে হাফ ইন্টু 2v1 5p1, 2 কেটে যাচ্ছে, তাহলে ওয়ার্ক আসবে 5p1v1, কিছু তো আর দেয়নি, এরকমই অ্যান্সারের মধ্যে রাখতে হবে, ওয়ার্ক আসবে 5p1v1। আর কি সাইন কি দেবো, ক্লকওয়াইজ যাচ্ছে এ থেকে বি ক্লকওয়াইজ, নেগেটিভ সেন্স ক্লকওয়াইজ, এটাই সব করবে তোমরা, করে নেগেটিভটা দিতে ভুলে যাবে। তাহলে এই কারণেই করা যে নেগেটিভটা বারবার ধরে বলছি, এটা এখন করছে এখন মনে থাকবে, যখন আরো চ্যাপ্টার মাথায় ঢুকে যাবে তখন কিন্তু এটা ভুলে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, কম্পেয়ার দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এই টাইপের একটা আগের ক্লাসে করাচ্ছিলাম। দেখো যদি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এখান থেকে দেখো, তাহলে এখান থেকে ভাবো, এখান থেকে এরিয়া ভাবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেখো যদি W1 এইটাকে ভাবো, W1 এটাকে, তাহলে এই এরিয়াটা তার, W1 এর পরে W2 যদি ধরো তাহলে এই এরিয়াটা নেবে, তাহলে W2 এর এরিয়া আরো বেশি, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু বেশি। আর যদি W3 যাও তাহলে আবার এই এরিয়াটাও অ্যাড হবে, তাহলে W3 এর এরিয়া সবচেয়ে বেশি, তার মানে ওয়ার্ক ডান সবচেয়ে বেশি, তারপরে W2, তারপরে W1, এটা হবে কম্পেয়ার ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ঠিক আছে, আজ এই ক্লাসের লাস্ট কোশ্চেন, লাস্ট নিউমেরিক্যাল দেখো কি বলছে, 5 moles of an ideal gas expand isothermally and irreversibly. আইসোথার্মালি 5 moles দেওয়া আছে, আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেস, তার মানে এখানে লগের ফর্মুলাটা আসবে না, এখানে ওই ফর্মুলাটা আসবে, মাইনাস পি এক্সটার্নাল ভিএফ মাইনাস ভিআই ফ্রম এ প্রেশার অফ 10 atm to 1 atm এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার অফ 1 atm, ইনিশিয়াল প্রেশার 10 atm, ফাইনাল প্রেশার 1 atm, এক্সটার্নাল প্রেশারও 1 atm। ঠিক আছে, ফাইন্ড ডাব্লিউ ইরিভার্সিবল অ্যাট 300 কেলভিন, তার মানে ডাব্লিউ ইরিভার্সিবল ইকুয়ালস টু, আমরা একটা ফর্মুলা করেছিলাম যে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভিএফ এর জায়গায় এনআর টি বাই পিএফ, আর এখানে ভি ওয়ানের জায়গায় এনআর টি বাই পিআই, এইটা এখানে কাজে লাগবে, কারণ ভলিউম দেয়নি, তার বদলে প্রেশার দিয়েছে, প্রেশারটা আমরা কাজে লাগাবো, ইনিশিয়াল ফাইনাল প্রেশার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া রয়েছে, নাম্বার অফ মোল দেওয়া রয়েছে, আর এর ভ্যালু বসাবো, কাজ হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে যেটা করো সেটা হচ্ছে যে এনআরটিটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি আমরা, তাহলে মাইনাস পি এক্সটার্নাল কত দিয়েছে 1 এটিএম দিয়েছে, ইন্টু এনআরটিটাকে বাইরে রাখছে, আচ্ছা এটা করে দেবো নাহলে পরে আবার অসুবিধা হবে, পি এক্সটার্নাল ইন্টু এনআরটি বাইরে আনছি 1/PF মাইনাস 1/PI মাইনাস 1 ইন্টু 5, নাম্বার অফ মোল 5 ইন্টু আর হচ্ছে 1/12, টি হচ্ছে 300, 1/PF ফাইনাল প্রেশার 1 atm, তাহলে 1/1 দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই ইনিশিয়াল প্রেশার 10, এটা তো আগে কেটে দিই, 25 আসবে,
তাহলে আমরা এদিকে করবো কি মাইনাস 5 ইন্টু 25 ইন্টু এটা করলে কি আসবে 9/10। এটা করলে কি হবে 10 মাইনাস 1/10, তাহলে 9/10। এটা কাটলে 5 থেকে এটা কাটলে 2, তার মানে দাঁড়াচ্ছে এটা 25 ইন্টু 9। 25 ইন্টু 9 মানে হচ্ছে 225 মাইনাস 225 বাই 2, 225/2, তার মানে এটা দাঁড়াবে 112.5 মাইনাস 112.5 লিটার এটিএম মাইনাস 11250 জুল or minus 11.25 কিলোজুল। যেটাতে অ্যান্সার বলবে। যদি এমসিকিউ থাকে সেখানে দেখে নেবে যে অপশনে কি ইউনিট দিয়েছে, বা কখনো ব্র্যাকেটে ইন ডাব্লিউ ইরিভার্সেবলটা কোন ইউনিটে বার করতে বলে সেটা লিখবে। নর্মালি ফাইনাল অ্যান্সারটা যদি কিছু না বলা থাকে তাহলে জুলে রেখে আসবে, জুল বা কিলো জুলে এক্সপ্রেস করবে। লিটার এটিএমটা নট এ কনভেনশনাল ইউনিট অফ এনার্জি, বেশিরভাগ সময় এনার্জি আমরা ক্যালোরি বা জুলে লিখি। এই জন্য যদি তোমার কাছে চয়েস থাকে তাহলে ফাইনাল অ্যান্সার তোমরা জুল বা কিলো জুলে রিপোর্ট করবে পরীক্ষার সময়। আর যদি বলা থাকে কোন ইউনিটে করতে হবে তাহলে সেই ইউনিটেই করবে। আর মনে রাখবে যে এখানে সবসময় আমরা আর এর ভ্যালু লিটার এটিএম এ নিয়ে চলবো, 1/12 নিয়ে চলবো। আশা করি একটু কনফিডেন্স দিতে পারছি, নিজেও কিছু প্রবলেম আমরা করতে পারছি, সেই ব্যাপারটা আসছে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। আবার আবার আমরা নেক্সট ক্লাস যেটা করব, সেটা হচ্ছে এনথ্যালপি আর হিট ক্যাপাসিটি সেখানে শিখবো। ঠিক আছে, চলো আজকের মতন এইটুখানি। আবার আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো সবাই।